সেদিন ওই 5 জন যেরকম অস্ত্র আর গাড়িতে যে এসেছিল তাতে পুরো পার্লামেন্টটাই ছাই হয়ে যাওয়ার কথা। ভাবুন, একটি ঘরে ভারতবর্ষের শাসক ও বিপক্ষ দলের পুরো মন্ত্রিসভা রয়েছে। উগ্রপন্থীরা সেই গোটা ঘরটাকেই উড়িয়ে দিল বা আটক করলো। পরের দিন থেকে দেশ কিভাবে চলবে, কে চালাবে দেশ, সমগ্র দেশ জুড়ে শুরু হবে অরাজকতা। মোটামুটি আমাদের দেশের উন্নতি 50 বছর পিছিয়ে যাবে। এই চেষ্টাটাই করেছিল লস্কর-ই-তৈয়বা মোহাম্মদ। 2001 সালের 13 ডিসেম্বরে পাকিস্তানের মদতপুষ্ট 3 সন্ত্রাসবাদী মাসুদ আজাহার, গাজী বাবা ও আফজাল গুরু ছিল এই হামলার মূল সঞ্চালক। কিভাবে তারা একে অপরের সাথে পরিচিত হয়, কিভাবে আমাদের দেশকে কার্যত পঙ্গু করে দেওয়ার মাস্টার প্ল্যান তারা বানিয়েছিল, কি ঘটেছিল সেই দিন পার্লামেন্টে, কিভাবে উগ্রপন্থীদের এই পরিকল্পনা নষ্ট করলো সিআরপিএফ, মাস্টারমাইন্ডদের কিভাবে আটক করা হলো, তাদের বিচারে কি হলো, আজকের ভিডিওতে আমরা পুরো ব্যাপারটাই দেখে নেব। ভারতবর্ষের জম্মু কাশ্মীরের বারামুলা জেলার অন্তর্গত সুপরগ্রাম 1969 সালে এখানেই জন্মগ্রহণ করেন মোহাম্মদ আফজাল গুরু। নিজের এলাকাতে স্কুলিং সম্পন্ন করেছিল আফজাল। 1988 সালের মধ্যে স্কুলের পড়াশোনা কমপ্লিট করে সেই বছরে সে ভর্তি হয় ঝেলাম ভ্যালি মেডিকেল কলেজে। কিন্তু 1 বছরের মধ্যে মেডিকেল কলেজের পড়াশোনা বন্ধ করে দেয় আফজাল। আর এর পেছনে ছিল দুটি কারণ: এক, পারিবারিক আর্থিক অবস্থা খারাপ থাকা, আর 2, আফজালের মনে হয়েছিল কলেজে তার সঙ্গে বৈষম্য হয়েছে। আর সেখানেই পড়াশোনার ইতি টেনে নিজের মতো করে কাজকর্ম করতে থাকে সে। এদিকে কাশ্মীরের পরিস্থিতি তখন উত্তপ্ত। কম বয়সী ছেলেদের ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য দলে দলে গ্রুপে ভিড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই কাজে বড় ভূমিকা ছিল জম্মু কাশ্মীরের লিবারেশন ফান্ডের। এই সময় JKLF এর নজরে আসে মোহাম্মদ আফজাল গুরু। সে ছিল শিক্ষিত, কম বয়সী। টার্গেট আফজালকে তাই ক্রমশ নানান পদ্ধতিতে বুঝিয়ে দলে আনা হয়। এরপর শুরু হয় আফজালের ট্রেনিং। পাকিস্তানের অফিসার জেনুল আবদিনের তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে থাকে আফজাল গুরু। 2.5 মাসের এই ট্রেনিংয়ে আফজালের সঙ্গে ছিল আরও 80 জন। অস্ত্র চালানো, নাগরিক সভ্যতার সাধন কিভাবে অনায়াসে করা যায়, ধীরে ধীরে এইসবই রপ্ত করতে থাকে আফজাল। ট্রেনিং শেষে অস্ত্র সহকারে আফজাল ও তার সঙ্গে থাকে অন্য 80 জন ভারতে প্রবেশ করে। ঠিক এই সময় BSF এর কাছে খবর আসে POK থেকে ট্রেনিং প্রাপ্ত বেশ কিছুজন ছেলে কাশ্মীরে রয়েছে। ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থা এই সময় কড়া হয়ে ওঠে ও প্রচণ্ড ধরপাকড় শুরু হয়। অনেকে জেলে ভরা হয়। আফজলের বাড়ির লোকজন চিন্তা করতে থাকে এবার হয়তো তারও নম্বর আসবে। আর সেই ভয়ে আফজলকে দিল্লিতে তার ভাই শওকত হাসিন গুরুর কাছে পাঠিয়ে দেওয়া হয়। দিল্লিতে থাকাকালীন আফজল ও শওকতের সঙ্গে পরিচয় হয় আরও একজন ব্যক্তির, যার নাম ছিল সৈয়দ আব্দুল রহমান গিলানি। ধীরে ধীরে 3 জনের বন্ধুত্ব মজবুত হতে থাকে। এই সময় দেশের সরকার দেশবাসীর নিরাপত্তায় আরও কড়া হয়। কম বয়সী কাশ্মীরিরা যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দলের নাম দিয়েছিল, তাদের সারেন্ডার করে নতুন জীবন শুরু করার জন্য আহ্বান জানানো হয়। নিজের নতুন জীবন শুরু করার চেষ্টায় আফজল সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে ও সমস্ত অস্ত্র জমা দিয়ে দেয়। তারপর শুরু হয় আফজালের নতুন জীবন। নতুনভাবে তার ব্যবসায়িক জীবন শুরু হলেও অর্থনৈতিক মন্দা কিছুতেই আফজালের পিছু ছাড়ছিল না। সাল 2001, ব্যবসা সূত্রে শ্রীনগরের লালচকে আফজল গেলে সেখানে তার সঙ্গে পরিচয় হয় তারিক আহমেদের। ধীরে ধীরে আফজল ও তারিকের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। এভাবে একদিন মসজিদে নামাজ পড়তে গিয়ে গল্প প্রসঙ্গে তারিক বলে সে পাকিস্তানের বাসিন্দা মোহাম্মদের সঙ্গে কাজ করে। তারিক আফজালকে পরামর্শ দেয় নিজের লোকেদের জন্য কাজ করতে ও নিজের আর্থিক সমস্যার উন্নতিতে আফজলেরও মোহাম্মদের যুক্ত হওয়া উচিত। আফজল রাজি হলে তারিক তাকে নিয়ে যায় মোহাম্মদের সুপ্রিম কমান্ডার গাজী বাবার কাছে। আর এখান থেকে বদলে যেতে থাকে আফজলের জীবন। গাজী বাবা 10 লাখ টাকা অফার করে আফজল গুরুকে রাজি করে। তো এবার হেড মাসুদ আজহারকেও ভারত একটা বড় হামলার পরিকল্পনা সামিল করে। আফজলকে 5 সন্ত্রাসবাদীকে দিল্লিতে সুরক্ষিত রাখা ও তাদেরকে সব ইনফরমেশন কালেক্ট করে দেওয়ার কাজ দেওয়া হয়। আফজল দিল্লিতে তার পুরনো বন্ধু গিলানির হেল্প নেয় ও তাকে 2 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 2001 সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে 5 সন্ত্রাসবাদী মোহাম্মদ, রাজা, হায়দার, রানা ও হামজা দিল্লিতে পৌঁছয়। এই 5 জনের হেড ছিল মোহাম্মদ। তারপর মোবাইল ফোন থেকে সিম জোগাড় করা ও দিল্লিতেই বসে দুবাইতে ফোন করে গোটা প্ল্যানিং সম্পর্কে আলোচনা সবটাই চলতে থাকলো ধীর গতিতে। তবে পার্লামেন্টে যে আক্রমণ হবে সেটা কিন্তু প্রথমে ঠিক ছিল না। অনেক পরিকল্পনা করার পর তবে স্থির হয় পার্লামেন্টে আক্রমণের মূল কর্মসূচি। প্রাথমিকভাবে ভাবনা ছিল আক্রমণ চালানো হবে দিল্লির নাম করা কোনো জায়গায়, আর তার জন্য বিশেষ বিশেষ জায়গাগুলির একটি তালিকা করে নেওয়া হয়। ঠিক হয়, এবার একে একে সেই সকল জায়গায় গিয়ে দেখা হবে আক্রমণের জন্য কোন জায়গাটা উপযুক্ত। তাছাড়া সেখানকার রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সবকিছু নখদর্পণ এনে একটি ডিটেল ম্যাপ তৈরি করে নেওয়া হয়। এভাবেই ভাবনা মতো চলল কাজ।
বাদীদের 4 জন যখন বেছে বেছে জায়গাগুলিতে ভিজিট করছে, তখন বাড়িতে বসে 5ম জন সেই জায়গাগুলির পুঙ্খানুপুঙ্খ তথ্য ইন্টারনেট থেকে বের করে হাতের সামনে রাখছে। এভাবেই অনেক তল্লাশি চালানোর পর ঠিক হয় হামলার জন্য উপযুক্ত জায়গা পার্লামেন্ট। এরপর তৈরি করে নেওয়া হয় নকশা। মোহাম্মদের গাজী বাবার সঙ্গে যোগাযোগ করে সমস্ত প্ল্যানিং করা হয়। ঠিক হয় পার্লামেন্ট আক্রমণ করে সমস্ত সংসদদের বন্দী করা হবে। গাজী বাবা সবুজ সংকেত মিলতেই পুরোদমে শুরু হয়ে যায় কাজ। 8 তারিখ পার্লামেন্ট এরিয়ায় গিয়ে সেখানকার সবকিছু দেখে শুনে আসে সন্ত্রাসীরা। তবে হাতে ছিল অল্প সময়ের কাজ, ছিল বিস্তর। প্রচুর রাসায়নিক মজুত করা, মন্ত্রীর গাড়ির মতো দেখতে সাদা অ্যাম্বাসেডর কেনা, তাতে কালো কাজ বসানো, মাথায় লাল বাতি বসানো, সবটাই সময়ের মধ্যে সেরে ফেলা হলো। এবার পালা মূল উদ্দেশ্য রূপায়ণ করার। 11:40 নাগাদ 47 রাইফেল ও গ্রেনেড লঞ্চার হামলাকারীরা ধীরে ধীরে প্রবেশ করে সংসদ ভবন প্রাঙ্গণে। সেখানে ঢোকার ঠিক আগে তারা আফজলকে টিভি দেখতে বলে, আর সেই দিন পার্লামেন্টে উপস্থিত ভিভিআইপি গেস্টদের নাম জানতে চায়। আফজল যেই এরিয়াতে ছিল সেখানে কারেন্ট না থাকায় সে কিছুই জানাতে পারে না। সেই দিনই আফজল গুরু ও শওকত দুজনেই দিল্লি থেকে কাশ্মীর উদ্দেশ্যে রওনা হয়। শুধুমাত্র গিলানি দিল্লিতে থেকে যায়। নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিতে তাদের সাদা অ্যাম্বাসেডর গাড়িতে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নকল স্টিকার ও লাল বাতি। অ্যাম্বাসেডর গাড়ির মধ্যে সেট করা ছিল বম। তারা গাড়ি থেকে নেমে গিয়ে গাড়িটির বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল, যাতে এই বিস্ফোরণের আড়ালে তারা পার্লামেন্টের ভিতরে ঢুকতে পারে। তাদের সবার কাছে ছিল আফজল গুরুর দেওয়া নকল পরিচয়পত্র। সেই সময় পার্লামেন্ট হতো রাউন্ড শেপের, আর তাতে 12টা গেট ছিল। সেই সময় পার্লামেন্টের সুরক্ষার 3টি স্তর ছিল: দিল্লি পুলিশ, আইটিবিপি ও সিআরপিএফ। গাড়িটি প্রথম স্তর সুরক্ষার 2 নম্বর ব্যারিকেডে নকল পরিচয়পত্র দেখে সহজেই এন্ট্রি পেয়ে যায় আর রওনা হয় 12 নম্বর গেটের দিকে। সেই সময় পার্লামেন্টে নিয়ে কংগ্রেস প্রতিদিনই বিজেপির উপর চড়া হচ্ছে। 13 তারিখেও সেটাই ঘটে, যার ফলে স্পিকার 40 মিনিটের জন্য সেশন মুলতুবি রাখেন। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও সোনিয়া গান্ধী সেই টাইমে নিজের সরকারি বাসভবনের দিকে ফিরে যান, কিন্তু সেখানে প্রায় 200 জন ভিআইপি নেতা তখনও পার্লামেন্টে উপস্থিত। 12 নম্বর গেটের দিকে আচমকা চলে আসা গাড়িটির গতি অন্য বাকি গাড়ির থেকে অনেকটাই বেশি ছিল, যেটা সংসদ ভবনের একজন ওয়াচ এবং ওয়ার্ড কর্মী জেপি যাদবের দৃষ্টি আকর্ষণ করেন, যিনি গাড়িটিকে নির্দেশ দেন পেছনে ঘুরিয়ে দিত দাঁড়াতে। তাড়াহুড়ো আতঙ্কিত হয়ে গাড়িটি 11 নম্বর গেটে তৎকালীন উপরাষ্ট্রপতি কৃষ্ণকান্তের গাড়ির কনভয়ের সাথে সংঘর্ষ ঘটায়। এই সংঘর্ষে গাড়িতে থাকা সেট এলইডি ডেটোনেটরের তার লুজ হয়ে যায়, যার ফলে হামলাকারীরা বিস্ফোরণে ব্যর্থ হয়। ধাক্কা লাগতেই আর কিছু মুহূর্ত সময় নষ্ট করে না জঙ্গিরা। গাড়ি থেকে নেমে আসে 5 সন্ত্রাসী, আর নেমেই ক্রমাগত চালাতে থাকে সুরক্ষা কর্মীদের উপর। জেপি যাদব শহীদ হওয়ার আগে ওয়ার্নিং অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে পার্লামেন্টের সব দরজা জানলা বন্ধ হয়ে যায়। অতর্কিতে হামলায় লুটিয়ে পড়েন সেই স্থানে কর্তব্যরত সিআরপিএফ কনস্টেবল কুমারী, তারপর আরও 8 জন। এনাদের মধ্যে ছিলেন দিল্লি পুলিশের সহকারী উপপরিদর্শক মাতবার, নানক চাঁদ এবং রামপাল, দিল্লি পুলিশের হেড কনস্টেবল ওম প্রকাশ, বিজেন্দর সিং এবং ঘনশ্যাম। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় গণপূর্ত বিভাগের একজন মালি দেশরাজ। সিআরপিএফ এর হেড কনস্টেবল ওয়াইবি থাপা ও সুখবিন্দর সিং 5 জন সন্ত্রাসবাদীর হেড মোহাম্মদকে বিদ্ধ করে 1 নম্বর গেটের কাছে, যার পরনে ছিল আত্মঘাতী ভেস্ট, যা হওয়ার পরে ঘটায়, যার ফলে সেই স্থানে সে মারা যায়। এরপর চলতে থাকে গুলি। এই হামলার সঙ্গে যুক্ত থাকা বাকি 4 জন গেট নম্বর 9 এর কাছে অনেকক্ষণ আন্তাবৃক ও হ্যান্ড ফেলতে থাকে। সেই গেটে ছিল সিআইএসএফ এর কনস্টেবল সন্তোষ সিং। 4 জনের মধ্যে 3 জন রানা, হামজা ও রাজাকে সে একাই দর্শন করিয়ে দেয়। বাকি থাকে একজন হায়দার, তাকে শ্যামবীর সিং এর 1 শট শেষ করে দেয়। 12:15 মধ্যে মানে 30 মিনিটের মধ্যেই হামলা পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়, কিন্তু তাদের ফেলা অনেকক্ষণ ধরে চারিদিকে বিস্ফোরণ ঘটাতে থাকে। এলকে আডবাণী ও প্রমোদ মহাজন এই পুরো ব্যাপারটা সিসিটিভির মাধ্যমে লাইভ দেখেন। সংসদে উপস্থিত মন্ত্রী ও সদস্যদের কোনো আঘাত লাগেনি, তারা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। পার্লামেন্ট হামলার ঘটনা তদন্ত শুরু হয়। এরপর তদন্তটি দিল্লি পুলিশের বিরোধী স্কোয়াড স্পেশাল সেলের এখতিয়ারভুক্ত ছিল। প্রাথমিকভাবে ভারত সরকার মোহাম্মদকে এই ঘটনার জন্য দায়ী করে, যদিও এই ঘটনা দায় নিতে অস্বীকার করে। হামলার 2 দিন পর ভারতীয় কর্তৃপক্ষ গিলানিকে তার এসবিআই ক্রেডিট কার্ডের পেমেন্ট ট্র্যাক করে অ্যারেস্ট করে। সে জিজ্ঞাসাবাদে সব সত্যি বলে দেয় ও আফজল গুরু শওকত গুরু কথা জানিয়ে দেয়। পুলিশ 15 মিনিটের মধ্যে শওকত গুরুর বাড়িতে পৌঁছে সেদিনই তার স্ত্রী আফসানা গুরুকে অ্যারেস্ট করে। আফসানা গুরুকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে সে সব জানতো, আর সে আফজল ও শওকতকে কাশ্মীরের কারেন্ট লোকেশনও জানিয়ে দেয়। সেদিনই শ্রীনগর থেকে 2 জনকে অ্যারেস্ট করা হয়, তাদের বিচার শুরু হয়। তদন্তে সামনে আসা অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আফজল গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গিলানি ও আফসানা গুরুকে সাথে কোনো ডাইরেক্ট কানেকশন না থাকায় দীর্ঘদিন পরে ছাড় পেয়ে যায়। আফজল গুরুর ভাই শওকত গুরুর 10 বছরের জেল হয়। 9 ফেব্রুয়ারি 2013-তে আফজল গুরুর ফাঁসি হয় আর তিহার জেলায় কবর দিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। ভারতের বুকে বারংবার চলেছে
সন্ত্রাসবাদীদের হামলা, কখনো পুলওয়ামা, কখনো পেহেলগাম। সন্ত্রাসবাদীদের আঘাতে রক্ত ঝরেছে ভারতবাসী। যদিও হামলার পর বদলা নিয়েছে ভারত, চলেছে অপারেশন, কিন্তু তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে তো? আগামী দিনে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে তো? আর রক্ত ঝরবে না তো সাধারণ মানুষের? থেকে যায় সেই প্রশ্ন। প্রত্যেক ভারতবাসী চান নিরাপত্তার জীবন। শত্রুদের আক্রমণ ঠেকাতে অন্দরে সজ্জিত হোক ভারতবর্ষ।